সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে আছেন সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। বুঝতেই পারছেন আজকে ফুটবলের দিন, ফুটবল নিয়ে আলোচনা হবে। আমাদের বাংলাদেশের ম্যাচ আজকে ভারতের সঙ্গে এশিয়ান কাপ বাছাই সন্ধ্যা 7:30টায়। সেই ম্যাচ নিয়ে আলোচনা করতে আমরা হাজির হয়ে গেছি আপনাদের সামনে, কিন্তু নিয়ম মেনে শুরুটা করব সব খেলার সব খবরগুলো এক নজরে জানিয়ে দিয়ে। বাংলাদেশ জার্সিতে আজ হামজার অভিষেক, দেশকে জয় উপহার দিতে চান অধিনায়ক কোচ। আপনি যখন আপনি বড় ভাইয়ের সাথে খেলেন, আপনি সব সময় দিতে চান না, আমরা সেই। কাল সুপার ক্লাসিকো, মুখোমুখি আর্জেন্টিনা ব্রাজিল। বিশ্বকাপ বাছাই ম্যাচে নেই নেইমার মেসি। আগের চেয়ে সুস্থ আছেন তামিম ইকবাল, খেলতে পারবেন না অন্তত 3 মাস। আইপিএলে দিল্লির নাটকীয় জয়, আশুতোষের ব্যাটে লখনৌকে হারালো 1 উইকেটে। শুনছিলেন খেলার সবশেষ খবরগুলো, এক নজরে জানিয়ে দিলাম। আমরা বলছিলাম আজ ফুটবলের দিন, এটাই আমাদের বিষয়। বাংলাদেশ ভারত ম্যাচ আজকে। ফুটবল নিয়ে অনেক দিন পর পুরো দেশে কিন্তু আসলে একটু হলেও উন্মাদনা বেড়েছে হামজা চৌধুরীকে কেন্দ্র করে। গত কদিন ধরে আমরা বারবার বলছি সেই একই কথা, আজকেও আমরা সেই বিষয়ে কথা বলবো। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। জাহিদ হাসান এমিলি, প্রথমেই জানতে চাই যে আমরা বলছি আজ ফুটবলের দিন, ফুটবল নিয়ে আপনি নিজে ফুটবলার হিসেবে আসলে যেখানেই যাচ্ছেন কথা বলতে হচ্ছে কিনা কিংবা আলোচনা হচ্ছে কিনা আসলে ফুটবল নিয়ে, নাকি আমরা বেশি বাড়াবাড়ি করে বলছি, কোনটা আপনার কাছে মনে হয়? না না না, বাড়াবাড়ি অবশ্যই না। ধন্যবাদ আপনাকে। দেখেন, লাস্ট আমার মনে হয় 10 দিন ধরে ফুটবলের স্পোর্টসের সব থেকে, বাংলাদেশের স্পোর্টসের সব থেকে বড় টপিক ফুটবল। এর কারণ হলো যে এই ম্যাচটা কিন্তু অন্যভাবে আসলে শুরু হতে যাচ্ছে। এটার তো বিভিন্ন কারণ রয়েছে। স্পেশাল কারণটা হলো হামজা চৌধুরী। হামজা যখন বাংলাদেশের হয়ে খেলবে তারপর থেকেই কিন্তু আসলে এই ম্যাচটাকে ঘিরে মানুষের ভিতর অন্যরকম একটা উন্মাদনা তৈরি হয়েছে। অফ দ্য ফিল্ড কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক রকমের কার্যকলাপ হামজা আসার পর আমরা দেখেছি। হ্যাঁ, তো মেইন তো আসলে খেলাটা হবে আজকে অন দ্য ফিল্ডে। তো এই দিনটির জন্য কিন্তু সবাই ওয়েট করছে এবং লাস্ট 7 থেকে 10 দিন আসলে আমরা ফুটবলময় যে জায়গাগুলি সেগুলি নিয়েই কিন্তু ছিলাম। তো আজকে তার মেইন কাজটা শুরু হবে। আমার কাছে মনে হয় যে সবাই খুব এক্সাইটেড এবং এই ম্যাচটা দেখার জন্য। সুতরাং আমি বলবো যে আপনি যেটা বলছেন যে নট অনলি আমি, সবাই ফুটবলার, আমরা যারা ফুটবলার রয়েছে তার বাইরেও সবার প্রতি ফুটবলের প্রতি এই ম্যাচটার প্রতি অন্যরকম আগ্রহ তৈরি হয়েছে। আচ্ছা, সেই আগ্রহটা আপনি বলছি যে মাঠে যতটা প্রতিফলিত হবে সেটার উপরে নির্ভর করবে আসলে এটার স্থায়িত্ব কতটুকু হবে, কিংবা এটার লং টার্ম শর্ট টার্ম ফলটা কি পাবো আমরা, সেই জায়গাটায় এই আলোচনাটাকে আপনি মনে করেন যে আসলে বাংলাদেশের সেই ক্যাপাবিলিটি আছে ভারতের সাথে সমানে সমানে ফাইট করার? এই বর্তমান 2025-এ এসে এই দলটাকে নিয়ে ভারতের মাটিতে গিয়ে অনেকগুলো প্রতিকূলতা কিংবা অনেকগুলো পক্ষের জিনিস আছে, সবগুলো বিবেচনায় এনে। না, অবশ্যই আপনি যদি ম্যাচটার কথা স্পেসিফিকভাবে বলেন আমি বলবো যে অবশ্যই ম্যাচটা খুব কম্পিটিটিভ হবে। এবং আপনি যদি বলেন এরকম যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ লাস্ট যে প্রিভিয়াস যে ম্যাচগুলি খেলেছে সেখানে ইন্ডিয়া যে আমাদের সাথে প্রত্যেকটা ম্যাচ জিতছে সেরকম কিন্তু রেকর্ড নেই। এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটা ম্যাচ ক্লোজ হয়েছে। এবং আপনি যদি প্রিভিয়াস ম্যাচগুলি যদি একটু ঘাটিয়ে দেখেন সেখানে দেখবেন যে ম্যাক্সিমাম ম্যাচগুলিতে আমরা লিগে ছিলাম। শেষ সময় গিয়ে আমরা ম্যাচগুলি ড্র করেছি, আইদার হেরেছি। 5 ম্যাচে আমি দেখছিলাম 4টা ড্র, একটা হার। এবং ওই ড্রগুলি যদি আপনি দেখেন প্রত্যেকটা ড্রর ম্যাচগুলিতে আমরা লিগে ছিলাম। এবং আমার স্পেসিফিক মনে আছে আমি 3টা ম্যাচ স্পেশালি লিগে ছিলাম। শেষ সময় গিয়ে হয়তো সুনীল ছেত্রীর গোলগুলিতে আমরা 3টা ম্যাচে ওর গোলগুলিতে ম্যাচ গিয়ে ড্র হয়েছে, হারিনি। সুতরাং ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ সবসময় আমার কাছে মনে হয় 50-50 গেম। কারণ পারফরমেন্সের দিক থেকে আমার মনে হয় লোকাল প্লেয়াররা তেমন কোনো ডিস্টেন্স তৈরি করতে পারেনি। সুতরাং আমার মনে হয় যে ওই জায়গাটাতে যদি এই ম্যাচটার কথা বলেন আমি বলবো যে এই ম্যাচটা বাংলাদেশ কিছু চলে এগিয়ে থাকবে। এই কারণে দুইটা দলে যদি স্ট্রেংথের কথা বিবেচনা করেন, ইন্ডিয়ার স্কোয়াড খুব স্ট্রং স্কোয়াড ছিল। বাট আইএসএলে খেলার কারণে 4 থেকে 5 জন ইম্পর্টেন্ট প্লেয়ার কিন্তু এই মুহূর্তে স্কোয়াডে নেই, ইনজুরি প্লেয়ার, যারা স্টার্টিং 11-এ শুরু করে সব সময়। এবং তাদের যদি ইন্টারন্যাশনাল লাস্ট ম্যাচগুলিও দেখেন ইন্ডিয়া, তারাও সেখানে কিন্তু পারফরমেন্স তাদের ভালো না। সুনীল ছেত্রীর মতো প্লেয়ার আবার ব্যাক করেছে বিকজ স্ট্রাইকিং জায়গাতে কিন্তু অনেক বড় ল্যাকিংস আছে। এবং
সুনীলের বাইরে রেখে যে ম্যাচগুলি খেলেছে সেখানে কিন্তু তারা ম্যাচ জিততে পারেনি, ম্যাক্সিমাম হেরেছে, আইদার ড্র হয়েছে। লাস্ট 4 ম্যাচ নতুন কোচ আসার পরে সেখানেও কিন্তু তারা ম্যাচ জিততে পারেনি। লাস্ট 4 শুধু মালদ্বীপের সাথে ফ্রেন্ডলি গেমে 3 গোলে জিতেছে সুনীল ব্যাক করার পরে। সুতরাং ইন্ডিয়াদের কাছে কিন্তু এই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট এই কারণে, কারণ বাংলাদেশ যদি স্ট্রেংথের জায়গা দেখেন সেখানে কিন্তু তারা অনেক ইমপ্রুভ করেছে, স্পেশালি হামজার ইনক্লুশন কিন্তু দলকে অনেক উজ্জীবিত করেছে। অফ দ্য ফিল্ড তো আমরা দেখেছি কি হয়েছে এতদিন, হ্যাঁ, সো ইম্প্যাক্টটা কিন্তু অন দ্য ফিল্ডও পড়বে। এই কারণে বললাম, আপনি যদি বাংলাদেশ ট্রেনিং সেশনগুলি দেখেন, হামজা আসার পরে ট্রেনিং সেশনগুলিতে ভিতরে কিন্তু আমার কাছে মনে হয় যে প্লেয়াররা বেশ বুস্ট আপ হয়েছে। এখন মেইন ব্যাপারটা হলো কোচ আসলে কোন ফরমেশনে খেলবে, কাদেরকে ইউজ করবে, ওই প্লেয়াররা আসলে তাদের দায়িত্বগুলি পালন করতে পারবে কিনা। আই হোপ তারা করতে পারবে, এই কারণে কারণ ইন্ডিয়ার সাথে আমি সবসময় দেখেছি প্লেয়াররা পারফর্ম করেছে, প্লেয়াররা পারফর্ম করার চেষ্টা করেছে, পারফর্ম করেছে। আমার মনে হয় যে এই ম্যাচটা একটু অন্যভাবে হবে এই কারণে, কারণ হামজার ইনক্লুশন কিন্তু অফ দ্য ফিল্ড যেভাবে সবাইকে আকর্ষণ করছে, ম্যাচও আমার কাছে মনে হয় যে আমাদের যারা লোকাল প্লেয়ার রয়েছে হামজার সাথে সাথে তারাও মুখিয়ে রয়েছে এই ম্যাচটা পারফর্ম করার জন্য। কিন্তু আপনি বলছিলেন যে কৌশলটা আসলে কোচ কি করবেন সেইটার আসলে কোনো পরীক্ষা হয়নি, মানে প্র্যাকটিস ম্যাচ হয়নি, হামজাকে সঙ্গে নিয়ে তো আসলে হয়নি। সেই জায়গাটা একটু কি ঘাটতিটা থেকে যাবে কিনা, যে হামজার সাথে আসলে আমরা কতটা মানিয়ে নিতে পারছি? দেখেন, আজকে যেহেতু ম্যাচ, আপনি আমি হয়তো এটা নিয়ে আলোচনা করতে পারবো, সেটা তো অবশ্যই একটা যদি ফ্রেন্ডলি ম্যাচ বা যদি একটা স্ট্রং অপোনেন্টের সাথে ম্যাচ খেলতে পারতেন, কম্বিনেশন তো কিছুটা হলো আপনি জানতে পারতেন যে আসলে কোন কোন জায়গাগুলিতে হামজার সাথে অন্যান্য প্লেয়ারদের কোঅপ করতে হবে, ওইটা হয়তো বুঝতে পারতেন। বাট সেটা তো করতে পারিনি, সেটা তো কিছুটা হলো ল্যাকিংস থাকবে। বাট আমার কাছে মনে হয় সব কিছু একদিকে রেখে এখন কনসার্নের বিষয় হলো যে এই ট্রেনিং সেশনগুলিতে আসলে প্লেয়াররা হামজার সাথে কতটা কোঅপ করতে পেরেছে। তো ওইটা যদি মোটামুটি করতে পারে, আমার কাছে মনে হয় যে মাঠে পারফরমেন্সে তেমন কোনো ইম্প্যাক্ট পাবে না। বাট যেটা হয় যে কোচ আসলে কোন সিস্টেম অফ প্লেতে খেলবে, হ্যাঁ, 4-2-3-1 খেলবে না 4-3-3 খেলবে, স্ট্রাইকার দিয়ে খেলবে কিনা, কারণ কাবরেরার অধীনে যদি প্রিভিয়াস ম্যাচগুলি দেখেন সেখানে কিন্তু ম্যাক্সিমাম ম্যাচ আপনি স্ট্রাইকার ছাড়া খেলেছেন। তো এই স্কোয়াডে যেহেতু স্ট্রাইকার রয়েছে, আলামিন যেহেতু আছে, তাকে আসলে ইউজ করবে কিনা সেটা একটা দেখার বিষয়। তখন হয়তো 4-2-3-1 যেতে পারে একজন স্ট্রাইকার রেখে, আবার 4-3-3 ডায়মন্ড শেপে হয়তো 3 জন স্ট্রাইকার ফলস নাম্বার 9 হিসেবে হয়তো পিছন থেকে মোরসালিনকেও ইউজ করতে পারে। ইটস ডিপেন্ড অন কোচ। এখন এখানে হামজার একটা বড় রোল থাকবে। আবার যদি 4-2-3-1 যদি সেখানে আপনি হামজাকে ওই 2 মিডফিল্ডারের হৃদয়ের সাথে খেলাবেন কিনা, এটা তো আসলে কোচ আমরা এখনো এই পর্যন্ত মানে যেহেতু জানি না। তো অনেক কিছুই কিন্তু আজকে গেম প্ল্যানের অংশ থাকবে কিন্তু হামজা চৌধুরী, এবং সাথে সাথে কিন্তু বাকি প্লেয়ারদের কিন্তু আমার কাছে মনে হয় যে বড় বড় দায়িত্ব এসে থাকবে, এবং দায়িত্বগুলি যদি পালন করতে পারে আমার কাছে মনে হয় যে ম্যাচটা জেতার সম্ভাবনা থাকবে। অধিনায়কও তাই বলছেন, এবং শুনছিলেন আপনি কথা যে বড় ভাইয়ের সাথে খেলা, তিনি একটা তুলনা করেছেন, উপমা দিয়েছেন যে ভারতকে বড় ভাই বলেছেন। আমি জাস্ট সেই জায়গায় আসবো, জয়ের প্রত্যাশা, কিংবা তার আগে বলি যে হামজাকে নিয়ে আমরা যতটা কথা বলছি নিশ্চয়ই ভারতও ততটাই প্ল্যান করছে তাকে আটকানোর জন্য। আমি বলছি যে এখন হয়তো বা ম্যান মার্কিং কম হয়, জোনাল মার্কিং বেশি হয়, কিন্তু সেই ক্ষেত্রে হামজার প্রতি আসলে মার্কিংটা ইন্ডিভিজুয়াল থাকবে কিনা দায়িত্ব, কিংবা হামজা সেটাকে আসলে কাভার আপ কীভাবে করবে? দেখেন, ইন্ডিয়া হয়তো মানে স্পেসিফিকভাবে হামজার সাথে একটা ম্যান টু ম্যান মার্কিং দিয়ে দিতে পারে, আই থিঙ্ক দিতে পারে হয়তো। সেটা যদি দেয় সেটা আমাদের জন্য সুবিধা হবে, কারণ আপনি হামজাকে 1-by-1 মার্কিং দিয়ে আপনি তাকে কিছুই করতে পারবেন না, স্পেশালি সাউথ এশিয়ার দেশগুলির প্লেয়াররা। কারণ হামজার ফিজিক্যাল স্ট্রেংথ যতটুকু আছে, অ্যাট দ্য সেম তার যে হাইট, তার যে মানে মোবিলিটি, স্কিল, মোবিলিটি মানে সে কিন্তু মিডফিল্ডে প্রত্যেকটা ফ্লেক্সিবিলিটি তার অনেক বেশি, প্রচণ্ড বেশি। এবং একটা কথা হয়তো বাড়াবাড়ি হবে কিনা আমি জানি না, এই মুহূর্তে বিশ্বের 3 থেকে 4 জন প্লেয়ার রয়েছে যারা হোল্ডিং মিডফিল্ডে খেলে, বক্স টু বক্স খেলে, তাদের ভিতরে হামজা ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, যে কিনা অপোনেন্টের কাছ থেকে খুব কুইক বল নিতে পারে, যেটা কিন্তু একজন হোল্ডিং মিডফিল্ডারের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যে অপোনেন্টের কাছ থেকে খুব সহজে বল নিয়ে নিতে পারে, এবং অপোনেন্ট হবে যদি বল লস করে আমাদের কোনো প্লেয়ার, ও খুব কুইক ট্র্যাক ব্যাক করে কিন্তু বলের পিছনে চলে আসতে পারে এবং মিডফিল্ডে ব্লক তৈরি করতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো হামজার প্রতি তো ইন্ডিয়ানদের একটা অন্যরকম একটা তাদের গেম প্ল্যান একটা বড় অংশ থাকবে। বাট আমার মনে হয় সেটা তেমন একটা কিছু হবে না। যদি সেটা থাকেও, আমাদের বাকি যে মিডফিল্ডাররা রয়েছে তখন কিন্তু তাদের আসলে মেইন খেলাগুলি খেলতে হবে। যদি হামজাকে ঘিরে তাদের অন্যরকম একটা স্ট্রং প্ল্যান থাকে, তো সাথে যে মিডফিল্ডাররা থাকবে তারা ওই স্পেসগুলিতে আসলে আমার মনে হয় ইউজ করার চেষ্টা করবে। সুতরাং এইটা যদি থাকেও আমার কাছে মনে হয় না তো বড় কোনো প্রবলেম আমাদের হবে। বাট আমার মনে হয় যে হামজা ওই লেভেলের প্লেয়ার যে আসলে ম্যান টু ম্যান মার্কিং বা তাকে যদি স্পেসিফিকভাবে কোনো ডিউটি দেওয়া হয়, সেটা সে আমার মনে হয় যে সে কাজগুলি সে করতে পারবে। আর দুজনই স্প্যানিশ কোচ, আমি যদি আমাদের কাবরেরার কথা বলি কিংবা ওদের মানালোর কথা বলি, মানে আপনার কি মনে হয় যে ট্যাকটিক্সটা কি প্রায় কাছাকাছি হয়ে যাবে?
দেখেন ও তো রিসেন্টলি দায়িত্ব নিয়েছে, রিসেন্টলি দায়িত্ব ইন্ডিয়ান কোচ মানলো 5টা ম্যাচ খেলেছে। তো এখন যেটা হচ্ছে, এবং সে কিন্তু দেখেন মানে দায়িত্ব নেওয়ার পরে সে একটা জায়গায় সে খুব ভালোভাবে রিয়েলাইজ করছে যে তার স্কোরিংয়ের জায়গাটাতে কিন্তু কোনো প্লেয়ার নেই, যার কারণে কিন্তু সুনীলকে সে ব্যাক করিয়েছে, এবং ব্যাক করার পর তার সে মালদ্বীপের সাথে সে রেজাল্টও পেয়েছে। এখন যেটা হয় যে স্পেনিশদের অলমোস্ট খেলার সিস্টেমটা একই রকম হয়, বল পজিশন রেখে আসলে তারা অ্যাটাকে যেতে চায়। কাবরাও কিন্তু অলমোস্ট সেম পজিশন খেলাটা পছন্দ করে। স্প্যানিশ হ্যাঁ, সবাই আর তাই আমাদের করতে চায়। সাউথ এশিয়ার দলগুলি যেটা হয় যে আমরা লং পাসে খেলাটা এটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের ওরকম হোল্ডিং স্ট্রাইকারও নাই, এবং ওইখানে আসলে বল হোল্ড করে ওইটা তো হয় না আর কি। তো সেখানে আসলে বল পজিশন রেখে দুইটা দল খেলার চেষ্টা করে, এবং মালদ্বীপের সাথে যেভাবে ম্যাচ দেখেছি সেখানে কিন্তু একটা জিনিস স্পষ্ট উঠে এসেছে যদি আপনি খেয়াল করে থাকেন, যেটা হলো যে সেট পিসে কিন্তু তারা 3টা থেকে 2টা গোল করেছে। এবং আপনি দেখেন সানদেশ জিঙ্গানিয়া এবং রাহুল বেকে, লিস্টান ক্লাসো, আমার কাছে মনে হয় যে সেট পিসে যে তারা কতটা দুর্দান্ত তারা কিন্তু মালদ্বীপ ম্যাচে দেখিয়েছে। এবং এটা আমাদের দুর্বলতাও কিন্তু এই জায়গায় আছে। হ্যাঁ আচ্ছা, আমরা সেট পিসে কিন্তু গোল কনসিড করি, যেটা হলো যে এখন আমাদেরও কিন্তু সেন্টার ব্যাক যারা রয়েছে বা মিডফিল্ডার যারা রয়েছে তারাও কিন্তু অনেক টল, হামজা, তপু বর্মন, তারেক কাজী, ফিজিক্যালি স্ট্রং, টল। এখন এইগুলি যদি আপনি মাঠে মেনটেনেন্স করতে পারেন, আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ানদের জন্য গোল করাটা কঠিন হবে, কারণ ইন্ডিয়ানদের লাস্ট ম্যাক্সিমাম গোলগুলি হয়েছে সেট পিসে। এবং তার ইন্ডিয়া যদি আপনি দেখেন মালদ্বীপের সাথে রাহুল বেকের গোলটাও যদি দেখেন, সেখানে আমার মনে হয় দুর্দান্ত হেড ছিল। আপনি যদি লিস্টান কোলাসোটাও দেখেন, দুর্দান্ত হেড ছিল। তো এই ধরনের যখন সেট পিস হবে তখন আপনাকে বেশ কনসার্ন থাকতে হবে ম্যান টু ম্যান মার্কিং ক্ষেত্রে। তো সেখানে হামজা, তপু বর্মন, তারপরে তারিক কাজী বা যারাই ডিফেন্সে খেলা, মিডফিল্ডে খেলা, জামাল, যারাই থাকবে, যারা টল প্লেয়ার রয়েছে, তাদের স্ট্রং আমার মনে হয় যে ম্যান টু ম্যান মার্কিং বা জোনাল মার্কিং যেটাই থাকে সেগুলি খুব টেক কেয়ার করতে হবে। বাট এখানে ইন্ডিয়ারও কিন্তু কিছু ল্যাকিংস রয়েছে, আপনি যদি খেয়াল করেন ওইগুলি যদি আমরা কাজে লাগাতে পারি। কোনটা সেটা আমরা একটু জানতে চাই আপনার কাছে, কিন্তু তার আগে দর্শক আছেন, আমরা একটা ফোন নিয়ে নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশ এক হামজার উপরই ভরসা করে আছে। এখন এক হামজা একা কি করবে? এখন হামজা তো মিডফিল্ডার ডিফেন্সার, এখন সামনে যদিও হামজা পাস করে, এখন সামনে যদি আমাদের দুর্বল আছে সেটা এখন আচ্ছা, একা হামজার উপর বাংলাদেশ নির্ভর করে আছে, কি করবে একা হামজা? ধন্যবাদ আপনাকে। এটা অবশ্যই হামজার উপর নির্ভর, কিংবা হামজার প্রতি আসলে ফোকাস আমাদের এখন বেশি, এটা আমি একমত। কিন্তু হামজা ছাড়াও যেটা আমরা বলছিলাম যে গত কয়েক ম্যাচে ভারতের সঙ্গে আমাদের সবসময় কিন্তু ফাইট হয়েছে, সেটা হামজা ছাড়াও। এই কারণে আমরা ভাবছি যে এবার আসলে আমাদের শক্তিটা আরও বেড়েছে, তাই তো? অবশ্যই হামজার সাথে তো ওই জায়গাটা তো আমাদের আসার জায়গাটা তো ওখানেই, যে হামজা আসার পরে আসলে প্লেয়াররা যেভাবে বুস্ট আপ হয়েছে মোরালি, ওইটাই মাঠে যদি ইমপ্লিমেন্ট করতে পারে দেন তো আসলে পারফরমেন্স অনেক উপরে যাবে, আমরা ম্যাচটা জিততে পারবো। এবং হামজা ছাড়াও আমরা আসলে ফাইট করেছি ইন্ডিয়ার সাথে সবসময়। সেটাই তো বললাম যে লাস্ট তো হামজা একটা ম্যাচও খেলেন, হামজা তো ফার্স্ট ম্যাচ এটা। এর আগে ইন্ডিয়ার সাথে সবসময় আমি তো বললাম যে লিডে, আপনি যদি সল্টলেকে যে ম্যাচটা লাস্ট হয়েছে, আমরা 88 মিনিটস পর্যন্ত আমরা লিডে ছিলাম অত দর্শকের ভিতরে। তো তখন ওই ম্যাচটা কিন্তু আমরা 3-4 গোলে জিততে পারতাম যদি পুরো ম্যাচের সিনারি দেখেন। তো এই ধরনের ম্যাচ আসলে আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের প্লেয়াররা আমরা একটু এনজয় করি ম্যাচটা, সবাই খেলতে চাই এই ধরনের ম্যাচ। তো আজকে আমার কাছে মনে হয় যে প্লেয়াররা যদি ম্যাচটা এনজয় করতে পারে, ম্যাচটা জেতাটা আমার মনে হয় যে ম্যাচটা আমরা জিততে পারবো। এবং যেটা হয়েছে যে ইন্ডিয়া কিন্তু এই ম্যাচটাকে নিয়ে একটু অন্যভাবেই দুষ্টামিও করেছে, যদি আমি একটু এভাবেই বলি। যেটা হলো যে আমাদের ম্যাচ ভেন্যু দেয়নি, প্র্যাকটিস ভেন্যুগুলি খুব বাজে দিয়েছে, প্লাস হয়েছে যে আপনার টার্ফে দিয়েছে, ঘাসের মাঠের খেলা। হ্যাঁ, তো সুতরাং সবকিছু মিলিয়ে তো ওরাও কিন্তু যে খুব ভালো স্বস্তিতে আছে তা কিন্তু না, ওরা কিন্তু আমাদেরকে নিয়ে এই ব্যাপার, এই স্পেশালি এই ম্যাচটা খুব বেশ ভালো কনসার্নে রয়েছে। বিগত দিনে যতগুলি ম্যাচ খেলেছে এভাবে ইন্ডিয়ানদেরকে আমি কখনো সিরিয়াস দেখিনি, এই ম্যাচটাকে ঘিরে যতটা তারা সিরিয়াস। বাট আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য ভালো। দে হ্যাভ প্রেশার, আমাদের প্রেশার নাই, প্রেশার আমাদের আছে, বাট আমার মনে হয় যে প্লেয়াররা সেই প্রেশারটা নিতে পারবে। আমরা ইন্ডিয়ার দুর্বলতা নিয়ে কথা বলবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি আজ ফুটবলের দিন, ভারত বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচ আজকে সি গ্রুপে সন্ধ্যা 7:30টায় শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এই দুই দল মুখোমুখি হবে। এবং এশিয়ান কাপ বাছাইয়ের এই গ্রুপে প্রত্যেকটা গ্রুপের চ্যাম্পিয়ন দল কিন্তু সরাসরি সৌদি আরবে 2027 সালে টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে। সুতরাং বাংলাদেশের জন্য এটা একটা বড় সুযোগ। বাংলাদেশের গ্রুপের বাকি দুই দল সিঙ্গাপুর এবং হংকং, আমরা বলছিলাম যে এটা বাংলাদেশের সেরা সুযোগ। আপনার কাছে কি মনে হয় যে এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে সেইটাই সত্য হতেও পারে যে বাংলাদেশ এশিয়ান কাপে এরকম একটা জায়গায় এসে খেলছে, মানে এটা ভাবা যায়
কিনা আপনার জন্য চিন্তা করতে আসলে? অবশ্যই অবশ্যই, এটা আমিও আপনার সাথে একমত। দেখেন, যদি এই ম্যাচটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, হ্যাঁ, কারণ আজকে কিন্তু হংকং সিঙ্গাপুরও খেলবে আমি যতটুকু জানি। তো সুতরাং এই গ্রুপটা কিন্তু যদি আমার কাছে মনে হয় আজকে ইকুয়াল হয়ে যাবে যদি আমরা ম্যাচটা জিততে পারি। ইকুয়াল হবে এই কারণে, কারণ সিঙ্গাপুর স্ট্রং দল আমরা জানি, বাট আমরা যখন আপনি ইন্ডিয়াকে হারাবেন তখন কিন্তু হবে কি, তখন আপনি সিঙ্গাপুরকে হারানোর স্বপ্ন দেখবেন, তখন হংকং অটোমেটিক প্রসেস হয়ে যাবে। আমার কাছে মনে হয় যে নেক্সট ম্যাচ কিন্তু আমাদের সিঙ্গাপুরে, এখানে জুনের হোম ম্যাচ, হ্যাঁ হোম ম্যাচ, তখন কিন্তু আপনি ওই ম্যাচকে ঘিরে কিন্তু আবার প্ল্যান করতে পারবেন, এর ভিতরে অনেক কিছু আপনি অ্যাড করতে পারবেন। বাট আজকের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি অ্যাওয়ে ম্যাচ থেকে 3 পয়েন্ট নিয়ে আসতে পারেন, তখন কিন্তু আপনি লিগ টেবিলের উপরে থাকবেন এবং তখন কিন্তু আপনার একটা মানসিকভাবে একটা সেট তৈরি করতে পারবেন যে এই গ্রুপ থেকে আমরা ফার্স্ট হয়ে আমরা এশিয়ান কাপের মূল পর্বে সৌদি আরবেতে যাব। সুতরাং এটা একটা বড় জায়গা আমাদের রয়েছে এবং সেটা আমি মনে করি সম্ভব এই কারণে। দেখেন, আজকে ম্যাচটা জিতলে যেটা হবে যে অফ দ্য ফিল্ড তো ফুটবলের একটা বিশাল হাইপ তৈরি হয়ে গেছে, অন দ্য ফিল্ড যখন আপনি রেজাল্ট করবেন তখন কিন্তু মানুষের আগ্রহ কেন্দ্রবিন্দু শুধু ফুটবল থাকবে এবং আমার মনে হয় যে প্লেয়ারদের জন্য সেটা একটা বড় সেটব্যাক তৈরি হবে এবং তারা কিন্তু ওইটাকে ক্যাশ করে আমার কাছে মনে হয় যে পরবর্তী ম্যাচগুলিতে প্ল্যান করতে পারবে। সুতরাং ইম্পর্টেন্ট ম্যাচ, বাট আমার কাছে মনে হয় যে প্রেশার নেওয়া যাবে না। আমাদের হয় যে কিছু প্লেয়ার হয়তো ম্যাচের আগে এই অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ডের মিডিয়াতে যেভাবে হাইপ তৈরি হয়েছে বা হয়েছে, এটাকে যদি প্রেশার হিসাবে নেয় তখন আবার পারফরমেন্সের প্রবলেম হবে। বাট আমার কাছে মনে হয় যে যেহেতু আমাদের দলটা একটু নতুনভাবে শুরু করতে যাচ্ছে, আমরা যাতে ম্যাচটা এনজয় করি, ম্যাচটা যদি আপনি এনজয় করতে পারবেন তখন আপনি ম্যাচটা জিততে পারবেন। আর যেটা বলতেছি, ইন্ডিয়া দলটা এই মুহূর্তে খুব ভালো একটা স্বস্তিতে নেই। ইন্ডিয়ার বেশ কিছু ল্যাকিংস, স্পেশালি তাদের সেন্টার ব্যাক যে দুজন রয়েছে তারা ফ্রিকোয়েন্টলি পাস খেলে, বাট তাদের যদি আপনি প্রেসিং করেন তখন কিন্তু আপনি বল পাওয়ার সম্ভাবনা থাকবে এবং দুই উইং ব্যাকও কিছুটা দুর্বলতা রয়েছে। মালদ্বীপের ম্যাচ আমার কাছে এটা মনে হয়েছে, যদিও মালদ্বীপ গোল করেনি, বাট যেটা হয়েছে যে তারা মিডফিল্ডে হয়তো খেলাটা কন্ট্রোল করতে চায়। বাট আমার কাছে ইন্ডিয়ার মিডফিল্ডারদের থেকে আমার কাছে আমাদের এই মুহূর্তে আমাদের মিডফিল্ডারদেরকে কোয়ালিটি মনে হচ্ছে। এখন কোচ কাকে ইউজ করবে আমি জানি না, যদি 4-2-3-1-এ হৃদয় এবং হামজাকে দুজনকে দিয়ে সামনে হয়তো ওখানে জামালকে হয়তো 3 মিডফিল্ডারের ভিতরে একজনকে দিবে, একপাশে হয়তো রাকিব থাকবে বা ফাহিম থাকবে, মোরসালিনকে ইউজ করতে পারে, যদি একজন স্ট্রাইকার সামনে দেয়, শাহরিয়ার ইমন আছে বা আলামিন আছে, কাকে ইউজ করবে কোচ জানে। বাট আমাদের মেইন খেলাটা হবে মিডফিল্ডারটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, মিডফিল্ড জোনটা দেন কিন্তু আপনার খেলাটা সুবিধা হবে এবং সহজ হবে এবং আপনি গোলের সুযোগ তৈরি করতে পারবেন। যেটা হয় আমাদের ক্ষেত্রে, আমরা গোলের সুযোগ তৈরি করি বাট ওই ওপেন সুযোগগুলি কিন্তু আমরা নষ্ট করি। আপনি যদি লাস্ট 2টা মালদ্বীপ ম্যাচ আমরা এখানে যেটা খেলেছি এরিনাতে, দেখবেন অনেক সুযোগ আসছিল বাট আমরা গোলগুলি কিন্তু গোলে কনভার্ট করতে পারিনি। ইভেন আপনি দেখেন আমরা যে গোলটা কনসিড করেছিলাম সেকেন্ড ম্যাচে, খুব মানে একদম মানে শিশুর মতো একটা মিস্টেক থেকে কিন্তু গোলটা আমরা খেয়েছি। তো এই ধরনের মিস্টেক তো ইন্ডিয়ানদের সাথে করলে আপনাকে সুযোগ দেবেন। এবং সবথেকে বড় ব্যাপার হলো একটা জায়গায় আপনাকে খুব বেশি কনসার্ন থাকতে হবে, সেটা হলো সুনীল ছেত্রীর ব্যাপারে। এই কারণে বললাম, আপনি যদি প্রিভিয়াস সব ম্যাচগুলি দেখেন, আমার চোখের সামনে এখন স্পষ্ট আমি দেখছি যে ম্যাচগুলি আমরা জিততে যাচ্ছি, স্পেশালি 3টা ম্যাচ আমরা জিততে পারতাম ইন্ডিয়ার সাথে, আমাদের ইন্ডিয়ানদের সাথে আমাদের রেকর্ড এখন অন্যরকম থাকতো। আমি খেলা অবস্থায় 3টা ম্যাচ, বেশি দিন না, আপনার 4-5 বছর আগে, 3-4 বছর আগে, 2-3 বছর আগে, ছেত্রী প্রত্যেকটা ম্যাচে ডিফারেন্স করে দিয়েছে। হ্যাঁ, ডিফারেন্স করে দিয়েছে। 2-1-এ লিডে ছিলাম, গোল করে 2-2 করেছে, 1-0-তে লিডে ছিলাম, ও গোল করে 1-1 করে দিয়েছে। এরকম বেশ কিছু ম্যাচ ছিল। সুতরাং ছেত্রীকে আপনাকে আলাদাভাবে কনসার্নে রাখতে হবে, মানে বয়স এবং স্কিলের পরেও, মানে এই সময় অবভিয়াসলি। আপনি দেখেন মালদ্বীপের সাথে যে গোলটা সে করেছে, আপনি দেখেন কিচ্ছু করেনি, সে তার জায়গাতে গিয়েছে, জাস্ট বলটা ফ্লিক করেছে, গোল হয়ে গেছে, সেইগুলিই করে। সে এই বয়সে তো সে আপনাকে দুজনকে ড্রিবেল করবে না, বা একটা হয়তো সেট পিস পাবে বক্সের পাশ থেকে, হ্যাঁ, ওইটাকে সে ফ্রি কিকে গোলে কনভার্ট করবে, এগুলিই করবে। একটা হয়তো রাইট ফ্ল্যাঙ্ক থেকে ক্রস আসবে, সেট্রিক হয়তো আপনি আনমার্ক করে রেখেছেন, সে ওটা ফ্লিক করে গোল করে দিবে, সে এইগুলিই করে। সুতরাং ওই জিনিসগুলি কিন্তু কনসার্ন থাকবে। বাট এছাড়া আর যেটা বললাম, যে এছাড়া আর তারা গোল করা হলো সেট পিসে, এর বাইরে কিন্তু ইন্ডিয়ানদের যে খুব তারা যে খুব সুন্দর করে বল অ্যাটাক সাজিয়ে এসে 2 ফ্ল্যাঙ্ক থেকে ক্রস করা বা মাঝখান থেকে থ্রু বল দিয়ে গোল করবে, ওই লেভেলে কিন্তু ইন্ডিয়া এখন নাই। একদমই শেষে জানতে চাই যে আসলে আপনি পার্সেন্টেজ অনুযায়ী বাংলাদেশকে কতখানি এগিয়ে রাখবেন এবং স্কোর লাইনকে আপনি প্রেডিক্ট করতে চান কিনা? না, স্কোর লাইন আমার কাছে মনে হয় বাংলাদেশ 1-0-তে জিতবে, আর আমার মনে হয় যে 55-45 থাকবে বাংলাদেশ, 55-এ এগিয়ে থাকবে বাংলাদেশ এগিয়ে থাকবে। দুটোই সুখবর দিলেন আপনি, ধন্যবাদ আপনাকে জাহিদ হাসান এমিলি। আমরা আশা করি এটা বাস্তব রূপ পাক, বাংলাদেশ পূর্ণ 3 পয়েন্ট নিয়ে ফিরে আসুক ভারত থেকে এবং এশিয়ান কাপ বাছাইয়ের এই কোয়ালিফাইং রাউন্ডটাকে বাংলাদেশ জমজমাট করে তুলুক আজকের ম্যাচ জিতে, এবং বাংলাদেশের ফুটবলে একটা নতুন দিনে শুরু হোক। এই ম্যাচ দিয়ে আজকের ফুটবলের দিনটা স্মরণীয় হয়ে থাকছে, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি।